কোনো ব্যক্তি, কোনো সমাজ কিংবা কোনো জনগোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতিকে কখনোই অস্বীকার করতে পারে না। সংস্কৃতি একটি জাতির পরিচয়, কিন্তু নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতির প্রতি আজ আমরা কতটা দায়বদ্ধ? একটি বছরের প্রতীক্ষার পর শুরু হচ্ছে প্রাণের মেলা, ৪২তম আগরতলা বইমেলা। রাজ্যের কবি, লেখক, সাহিত্যিক, প্রকাশক সহ বহু পাঠক সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন এই বইমেলা। বইমেলা যেন এক বিশাল সাংস্কৃতিক উৎসব। পরিসর, ব্যাপ্তি ও আবেগের দিক থেকেও বইমেলা যেন আমাদের প্রাণের উৎসব। ২১শে ফেব্রুয়ারি ২০২৪ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে ৪২তম আগরতলা বইমেলা। চলবে ৫ই মার্চ ২০২৪ অব্দি। তাই বলা চলে রাত পোহালেই শুরু হচ্ছে আগরতলা বইমেলা। আর প্রতিবারের মতো সৃষ্টি সুখের উল্লাসে সামিল আমরাও। তবে এবারের বইমেলা যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন শুরু হচ্ছে, তখন মাতৃভাষা এবং নিজস্ব সংস্কৃতির প্রতি আজ আমরা কতটা দায়িত্ববান সেদিকে একবার ফিরে তাকানো প্রয়োজন। সাহিত্য চর্চায় রাজ্যের নবীন প্রবীণ কবি লেখকদের ভাবনায় আজ আমাদের সংস্কৃতি কতটা প্রস্ফুটিত তা একটু গভীরে গিয়ে বোঝা প্রয়োজন। বইমেলাকে ঘিরে আমাদের আবেগ মেলার ভিড়েই ধরা পড়ে, কিন্তু সেই ভিড়ে আমাদের আচার আচরণ, চাল চলন, আমাদের ভাষা, আমাদের পোশাক, খাদ্য, আমাদের কৃষ্টি সংস্কৃতি কতটা ভেসে ওঠে। অন্য সংস্কৃতির প্রতি আমাদের কোনো বৈরিতা নেই, কিন্তু নিজের সংস্কৃতিকে বিসর্জন দিয়ে অন্য সংস্কৃতিকে পরিগ্রহণ করা কি মাতৃদুগ্ধের অপমান নয়? তবুও কেন আমরা অন্য সংস্কৃতির মোহে নিজ সংস্কৃতির ঐতিহ্যকে ভুলে যাচ্ছি? চলুন বইমেলাকে ঘিরে সৃষ্টির ভাবনা এবং আমাদের নিজস্ব সংস্কৃতির নানান দিক নিয়ে আজ একটু গভীরে আলোচনা করা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বইমেলা ও বাংলা সংস্কৃতি নিয়ে আজকের বিশেষ টকশোতে আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট লেখক, সাহিত্যিক তথা প্রাক্তন অধ্যাপক নারায়ণ ভট্টাচার্য এবং বিশিষ্ট কবি তথা মোটিভেটর ডক্টর পূর্বিতা গুপ্তা। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। নারায়ণবাবু, আপনার কাছে আসি প্রথমে যদি আমাদের কবিতা পাঠ দিয়ে, যেহেতু বইমেলার অনুষ্ঠান এবং সংস্কৃতির অনুষ্ঠান, কবিতা পাঠ দিয়ে যদি আমরা অনুষ্ঠান শুরু করি নিশ্চয়ই ভালো লাগবে। আপনাদের দুজনেরই কথার শুরুতেই কবিতা পাঠ যদি আপনারা করতে পারেন। তার সঙ্গে জুড়ে দিয়ে আমি যে জিনিসটা প্রথমে জানতে চাইবো আপনাদের কাছে, যে আগরতলা বইমেলা শুরু হচ্ছে, এই মেলা আপনার কাছে কি মানে রাখে? অন্যান্য মেলা থেকে কি মনে করেন এই মেলা কিভাবে আলাদা? আপনি ইতিমধ্যেই বলে দিয়েছেন, খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে আগামীকাল রাত পোহালেই ৪২তম আগরতলা বইমেলা শুরু হচ্ছে। আজকের এই সময়টাকে আমরা বলতে পারি বোধনের রাত, আর এই মুহূর্তকে বলতে পারি বোধনের মুহূর্ত। একটা শুভ মুহূর্তে আমরা আলোচনায় বসেছি এবং আগরতলা বইমেলাকে নিয়ে আমাদের অনুভবের কথা বলতে এসেছি। ভ্যানগার্ড আমাদেরকে আমন্ত্রণ করেছেন, সেজন্য প্রথমে আপনাদের অসংখ্য ধন্যবাদ। কারণ আমাদের কথা, যে কথাগুলো আমাদের মধ্যেই থেকে যেত কিন্তু অন্যের কাছে পৌঁছে দেওয়ার আপনারা যে দায়িত্বটা নিয়েছেন, সেই দায়িত্ব পালনের জন্য আপনাদের অবশ্যই আমরা হার্দিক অভিনন্দন জানাচ্ছি। বইমেলা অবশ্যই অন্য আর 5টি মেলা থেকে স্বতন্ত্র নয়। শুধুমাত্র আমার মনে হয় বইমেলা সে নিজেই একক। সেরাকে বলবো শুধু বইমেলা, বইমেলা, বইমেলা। বইমেলাই হলো শ্রেষ্ঠ মেলা। বইমেলা অন্য সব মেলার থেকে আলাদা তো বটে, অন্য কোনো মেলার সঙ্গে মিলনের শুধু একটি বিষয়ে তার সাদৃশ্য, সেটা মিলন। বহু মানুষের মিলন হচ্ছে, অন্য মেলায় হয়, এখানেও মিলন হচ্ছে, অন্য মেলা তো হচ্ছে, এটাই সুসাদৃশ্য বিষয়। অন্য মেলায় কিন্তু থাকে একেবারে একটা তরল উচ্ছ্বাস, একটা তরল আবেগ, একটা মানে একটা আনন্দ এবং উচ্ছ্বাসের পরিবেশের মধ্যেই মানুষের মিলন। এবং মেলা ভেঙে গেল তো শেষ, আনন্দের শেষ হয়ে গেল, আবার অপেক্ষা।
কিন্তু বইমেলার মিলন শুধুমাত্র আবেগ, উচ্ছ্বাস পুঞ্জীভূত থাকে না, হুম, সে যেন সঞ্চালিত হয়, সে যেন অন্য আর সবার মধ্যেই হুম, ছড়িয়ে পড়তে চায়। কিভাবে? এই মেলাকে সামনে রেখে সারা বছর ধরে, সব বছরই হুম, লেখক লেখিকা যারা আছেন, কবি যারা আছেন, আর যারা গবেষণা ধর্মী গ্রন্থ লিখছেন হুম, তারা আছেন রাজ্যের, সবাই সারা বছর ভাবছে যে আমি নতুন ভাবে কি ভাবতে পারি, নতুন ভাবে কি লিখতে পারি, নতুন ভাবে আমি পাঠকদের কি দিতে পারি। হুম, আর সেই পারাটার যেন উপহার দেবার একটি শ্রেষ্ঠ স্থানই হলো যেন আমাদের বইমেলা, বইমেলা। এ রাজ্যের অন্য সময় লেখা হচ্ছে, হুম, অন্য সময় বই প্রকাশনা হচ্ছে, প্রকাশনা প্রকাশ কাজ হচ্ছে। চলছে, হুম, কিন্তু বইমেলাকে কেন্দ্র করে আমাদের সৃষ্টির উল্লাস যেন একেবারে অসীমে ছড়িয়ে পড়ছে হুম, হুম, সারা বছর। তাই বইমেলার জন্য আগ্রহ যেমন লেখকদের, কবিদের, তেমনি পাঠকদেরও। কারণ পাঠকরাও জানে হুম, যে এই বইমেলা হলো তার কাছে সংস্কৃতির সেতু বন্ধন। লেখক এবং পাঠক আর কবি আর কবি রসিক অনুরাগী হুম, হুম, মানুষের মধ্যে মিলন ঘটিয়ে দেওয়ার জন্য আগরতলা বই মেলা একেবারে শুরু থেকে যে ভূমিকা পালন করছে, যে সংস্কৃতির একটা দায়বদ্ধতা পালন করছে, হুম, সেই দায়বদ্ধতা সমানভাবে চলছে। এবং আজকে আমরা 42তম বই মেলার একেবারে বোধন সন্ধ্যায়, হ্যাঁ, মিলিত একদম। হয়ে আমরা এই কথাটাই বলতে চাইব হুম, যে আগরতলা বই মেলা অবশ্যই সমৃদ্ধ হবে। পাঠক এবং লেখকদের সম্মিলনে বইমেলা আরো বেশি অর্থপূর্ণ হবে, ব্যাপ্তি লাভ আরো করবে। বেশি তাৎপর্যপূর্ণ হবে। একদম। আগামী দিনকে আরো সুন্দর করে তোলার জন্য এই 42তম বইমেলা হয়তো আরেকটি নতুন ফলক সৃষ্টি করতে পারবে। ওকে, আসবো আপনার কাছে আরেকবার, হ্যাঁ, কিন্তু পূর্বিতা গুপ্তা আমাদের সঙ্গে রয়েছেন, বিশিষ্ট কবি, এবং আমরা শুরুতেই আজকে আপনার কাছে বইমেলার আবেগ সম্পর্কে জানার আগে একটা কবিতা পাঠ শুনতে চাইবো। কি শোনাবেন আমাদের? নিজের লেখা শোনাবেন বা অন্যদের লেখা শোনাচ্ছেন? অসংখ্য ধন্যবাদ ভেনগার্ডকে। স্যার ইতিমধ্যেই মনের কথা আমার আমার ভেতরে যে ভাবনাটা চলছিল স্যার খুব সুন্দরভাবে বলে ফেলেছে। এবং বইমেলা আসলে আমাদের কাছে একটা সারস্বত উৎসব। শেষ তুলির টান চলছে। আজ মায়ের বোধন এবং কাল হুম, পূজা। তো হুম, প্রচণ্ড একটা ভালো লাগা মুহূর্ত। তো কাল যেহেতু ভাষা দিবস, হুম, হুম, তো আমি ভাষা দিবসকে কেন্দ্র করি কটি লাইন পড়ে শোনাচ্ছি। হুম, বাংলা মানে একটি ভাষা, বাংলা মানে গান, বাংলা মানে ভালোবাসা, বুক করে আনচান, বাংলা মানে মুক্তি এবং বাংলা মানে সোনা, বাংলা মানে গল্প লতায় স্বপ্নের জালবোনা, বাংলা মানে ভুবন ডাঙা স্তব্ধ খোয়াই শুধু, বাংলা মানে ঝর্ণা ধারা হোক না মরুধুধু, বাংলা মানে মায়ের ছোঁয়া, বাংলা মানে ভাই, বিশ্বজোড়া সকল ভাইয়ের হয়েছে এক ঠাঁই। বাহ, খুব সুন্দর। ছোট্ট কিন্তু খুব না, তাৎপর্যপূর্ণ। এটা তাৎপর্যপূর্ণ, এবং অবশ্যই যখন আগামীকালকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আগামীকালকেই বইমেলা শুরু হচ্ছে, তখন আপনার এই কবিতা পাঠটা নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ এবং প্রাসঙ্গিক অবশ্যই। যেটা বলছিলাম, যে এই যে বইমেলা যেটা স্যার বললেন, বইমেলা, আমরা বর্তমানে বইমেলায় সত্যিকারের বই প্রেম কতটা আপনার চোখে পড়ে বলে মনে হয়? মানে ভিড় আছে, আড্ডা আছে, ছবি তোলা আছে, সেলফি আছে, তবে সেই ভিড়, সেই আড্ডা কতটা বইকে ঘিরে মনে হয়? খুব প্রাসঙ্গিক একটি প্রশ্ন আপনি হুম, রেখেছেন। আসলে এখন আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি হুম, যখন মানুষের কাছে খুবই ধৈর্যের অভাব রয়েছে। হুম, তো সেখানে গিয়ে অনেকক্ষণ সময় লাগিয়ে তার দরকারি বইটা দেখা, হুম, তার চেয়ে একটু সবাই মিলে মেলা ঘুরলাম, বন্ধু বান্ধবদের সাথে দেখা হলো হুম, হুম, এবং কিছুটা বিনোদন, তারপরে এক দুটো প্রয়োজনীয় বই, সেটা শিশুদের জন্য হতে পারে, নিজের জন্য হতে পারে, এই ধরনের একটা কালচার কিন্তু বিল্ড আপ হয়ে গেছে। আচ্ছা, কিন্তু আমি একেবারেই আশাহত নই, হুম, হুম, আশাবাদী। কেন বলছি? আমাদের প্রতি বছর কিন্তু মেলায় বিক্রি বাড়ছে, হুম, দিন দিন বিক্রির পরিমাণ কিন্তু বাড়ছে, এবং হুম, শুধুমাত্র সেটা আমাদের রাজ্যে নয়, হুম, সবগুলো রাজ্যেই যদি আমরা একটু দেখি পরিসংখ্যান, হুম, সেখানে দেখব কলকাতাতেও সেম, হুম, আগরতলাতেও ইতিমধ্যে আমাদের গত পরিসংখ্যানগুলোতে আমরা দেখেছি, হুম, এবং এবছরও আমরা আশাবাদী।
আচ্ছা। কিন্তু কথা হলো যারা ঢুকছেন মেলায় হুম। এরা কি প্রত্যেকেই বই কিনছেন? হুম। আসলে এই বই কিনছেন কারা, সেটা একটা প্রশ্নের প্রশ্ন কারা বইটা কথা। কিনছে কারা বইটা কিনছে, এবং কারা বইটা কিনছেন এবং পাশাপাশি কি ধরনের কি বই বই কিনছেন? কিনছেন? একাডেমিক অবশ্যই পড়াশোনার বই কিনছেন, মানে না পড়াশোনা সাহিত্যের। বলতে মানে স্কুল কলেজের বই কিনছেন নাকি সাহিত্য চর্চার জন্য বই কিনছেন? হ্যাঁ, কিন্তু একটা অংশের মধ্যে আমি দেখেছি প্রচন্ড বই পড়ার অভ্যেস রয়েছে, প্রতি বছর প্রচুর বই কেনেন এবং সবকটা বই পড়ে না শেষ করতে না পারলেও তার মধ্যে কেনার একটা অভ্যাস রয়েছে। হুম। সেটা সাহিত্য হোক, গবেষণাধর্মী বই হোক, আমাদের বিভিন্ন এখন ইংরেজি বাংলার বিভিন্ন যে ফিকশন রয়েছে সেগুলো কেনার প্রতি একটা ঝোঁক রয়েছে। সেটা নতুন প্রজন্ম, আমাদের প্রবীণ নবীন সবার মধ্যেই সেটা আছে। কিন্তু তাও আমি বলবো সেটা একটা মুষ্টিমেয় গোষ্ঠীর মধ্যে। আচ্ছা। আমরা এখনো হয়তোবা বইটা সবার কাছে সমানভাবে ছড়িয়ে দিতে পারিনি এবং তার জন্য আমি দায়বদ্ধ করব তার পরিবারকে। আচ্ছা। সেটা অনেকটা সেই পরিবার। প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার থেকে কিছুটা যদি বলে থাকি, যে সেখানে এখন বর্তমান সময়ে যে স্কুল কলেজ গোয়িং ছেলেমেয়েরা রয়েছে ওরা কিন্তু 20 বছর আগের ছেলে মেয়েদের থেকে অনেকটাই আলাদা, অনেকটা চেঞ্জড। সেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। ওরা এতটা সময় দিয়ে মোবাইলে দেখে নিচ্ছে, মোবাইলে পড়ে নিচ্ছে। এখন ই বুক আছে, ই বুক না হোক ই-বুক, অডিও বুক সব কিছুই আছে। সবকিছুই আছে। ওরা ভাবছে একটা বই, কিন্তু সেই যে ভাবনাটা ঢুকিয়ে দেওয়া সেটা কিন্তু আমাদের আরো বেশি প্রয়োজন আমার মনে হচ্ছে আজকের এই সময়ে দাঁড়িয়ে। ঠিক। এখানে যখন আমরা নতুন প্রজন্মের কথা বলছি বা নবীন প্রজন্ম যারা বই এখন এই মুহূর্তে বা মুঠোফোনে বই পড়ে নিচ্ছে, জ্ঞানটা অর্জন করে নিচ্ছে যতটুকু লাগে সেটা গুগলে গিয়ে দেখে নিচ্ছে। একটা বই পড়ে যে একটা পুরো গোটা চ্যাপ্টার পড়ে বা একটা অধ্যায় পড়ে সেখান থেকে বের করে আনা বা সাহিত্য চর্চার একটা গল্প পড়ে একটা উপন্যাস পড়ার যে ধৈর্যটা আপনি যেটা বলছিলেন সেটা নেই। কিন্তু আরেকদিকে স্যার আরেকটা জিনিস একটু আলোকপাত চাইবো, যে বলা হয় যে পেশাদার প্রকাশক ছাড়াও অপেশাদার প্রকাশকরাও ওই বইমেলা উপলক্ষে বই প্রকাশ করতে দেখা যায়। আপনি বলছিলেন যে সারা বছর তো বই প্রকাশ হয় কিন্তু বইমেলা উপলক্ষে সেটা একটা উৎসবের আকার নেয়। হ্যাঁ ঠিক। তো বই প্রকাশ করতে দেখা যায় বইমেলা উপলক্ষে, মানে যারা অপেশাদার প্রকাশক, এতে কি কোনো সমস্যা আপনি দেখেন? মানে যেমন অনেকেই কমপ্লেন করেন, অভিযোগ করেন বইয়ের মান, বানান ভুল, মুদ্রণে ভুল, তো বা একটা পেজ নাম্বারে আগে পরে হয়ে যাচ্ছে। তো এই ধরনের যখন বইয়ে থাকে তখন কি কোনোভাবে, যদিও সংখ্যা সেটা কম হতে পারে, কিন্তু সেটা কোনোভাবে কি বইমেলার গরিমাকে খাটো করে? এটা যে সমস্যাটা আপনি বললেন, এই সমস্যাটা যে হয় না বা ঘটে না তার নয়, এটা পূর্বিতা আরো ভালো করে জানবে, কারণ ও নিজেও একটি প্রকাশনা সংস্থার সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত আছে এবং জন্মের পর থেকে সে দেখছে বিষয়গুলো কি। একদম। বই মেলাকে কেন্দ্র করে তাড়াহুড়ো করতে গিয়ে আমার মনে হয় অনেক সময় এই ধরনের ভুল ভ্রান্তি বা ত্রুটিগুলি আরো বেশি করেই ঘটে থাকে। প্রকাশকরা আপ্রাণ চেষ্টা করে, যারা লেখক তারাও আপ্রাণ চেষ্টা করে, কিন্তু লেখক এবং প্রকাশকের মাঝখানে কিন্তু আরো অনেকজন আছেন যারা নেপথ্যে থেকে এই মানে লেখক এবং প্রকাশককে সাহায্য করে থাকে। যারা ডিটিপি করছেন, এখন তার কম্পোজ নেই, হ্যাঁ লেট প্রেসে মানে কম্পোজ নেই, যারা ডিটিপি করছেন, কেউ টাইপ করছেন, সেটা আবার একটা এডিট হয়, সেটা একটা এডিট হয়, প্রুফরিডিং হয়, এডিটিং হচ্ছে। হয়তো দেখা গেল যে দুদিনের মধ্যে আমার একটি বইকে পুরো দেখে দিতেই হবে, সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে দেখাটা হয়তো সময় হয় না। হ্যাঁ, আবার অনেকে হয়তো প্রোপটা তাড়াহুড়া করে একটা কোন রকম একটা দেখে দিল, তার জন্য সেই ভুল ভ্রান্তিগুলো আপনি বলছেন। এই ঘটনাগুলো ঘটে বিশেষ করে যারা খুব চাইছে যে এই বই মেলাতেই আমার বইটি প্রকাশ হতে হবে। কিছুদিন আগে একজন প্রকাশক প্রকাশনা মঞ্চে এই কথাটা তিনি অভিজ্ঞতার কথা বলছেন যে এই আজ থেকে বোধহয় কিছুদিন আগে 5-7 দিন আগে বলছে যে আমি একটা পাণ্ডুলিপি এনেছি, আপনি আমার এটা প্রকাশ করুন। বলে আমি কি করে করব? আপনি আমার মাঝখানে তো আরো অনেক স্তর রয়ে গেছে, প্রচ্ছদ আঁকা আছে, মলাট করা আছে, বাইন্ডিং আছে, ডিটিপি আছে, প্রুফ লেখা আছে, এডিটিং আছে, সেটিং আছে। সেটিংটা যদি ঠিক মতো না হয় বইটা কিন্তু
দৃষ্টি নন্দন হবে না। হবে না। হুম। বলছে না, এটা করে দিন। নাছোড়বান্দা করতেই হবে। খরচ পথে যা আছে তা হবে, কোনো অসুবিধা হবে না। হুম। এখন হলো যেন তেন প্রকারণও আমার একটা বই প্রকাশ হয়ে যাক, এই মানসিকতা যদি থাকে তাহলে এই ভুল ভ্রান্তি এগুলো হবে। সম্ভাবনা বেশি। ঠিক। সেক্ষেত্রে হয়তো লেখক ততটা দায়ী নন, প্রকাশক নয়, সময়ের যে স্বল্পতা সেটাই হয়তো মূল। না, এখানে দায়ী আবার করা আরেকটা বিষয় আছে, না হ্যাঁ, দায়ী নয়, মানে দায়ী ঠিক নয়, মানে এখানে মানটা, মানটা মানে নেই। সাহিত্যের হ্যাঁ, মান, নিশ্চয়ই। বইয়ের মান, এবার আমি বইমেলার বলছি, মান। আপনার একটা বানান যদি ভুল হয়ে যায়, হুম। একটা বানান ভুল হলো কিছু না, কিন্তু অনেক সময় এমনই হয় যে লাইনই হয়তো হয়তো চলে গেল, মিস হয়ে গেল, একটা মিস হয়ে গেল, চলে গেল, যে আগের লাইন এবং পরের লাইনের মধ্যে কোনো কোনো মিল অর্থ নেই, হবে কোনো না। মিল নেই, অর্থ ফলে নেই। বোদ্ধা পাঠক হুম। বিরক্ত হবেন, কারণ একদম। উনি তো আর জানেন না মাঝখানে লাইনে কি লিখেছিলেন। হুম। যে বিষয়টা নিয়ে উনি পড়ছেন, পড়া শুরু করেছেন, হুম। সেখানে যদি এই ধরনের বিষয় হয়, আমি নিজেও দেখেছি পেজ উলট পালট হয়ে গেছে। সেটাই অনেকেই অভিযোগ করেছেন। হ্যাঁ, হয়ে গেছে। আমি একটা বই দেখেছি, হুম। পরে আমি যেহেতু লেখকের সঙ্গে সেটা আমার বাইন্ডিং এর পরিচয়, সময় হয়তো সমস্যা হয়েছে, কোন একটা সেটা স্তরে হয়েছে গিয়ে, কোন ওই একটা স্তরে গিয়ে বিষয়গুলো। সমস্যা হয়েছে, ওই এতে কিন্তু তাড়াহুড়োর জন্য বইয়ের মান কিন্তু কমছে। ঠিক। কমবে। আরেকটা কিন্তু জিনিস, এটা সামান্য, খুবই সামান্য। এটা যদি সময় না নিয়ে সেটা করা হ্যাঁ, যায় সংখ্যায় খুব তাহলে কম, সংখ্যায় খুব কম। সংখ্যায় কম, এই আরেকটা বিষয়টা জিনিস দূর ম্যাডাম করা। আপনার কাছে, যেহেতু স্যার বললেন যে আপনি সঙ্গে একদম যুক্ত, একটা জিনিস একটু খোলাখুলি এই মুহূর্তে জানতে চাইবো, কারণ অনেক নবীন প্রজন্মের অনেক লেখকরা তরুণ প্রজন্মের অনেক লিখছেন, এবং সেটা কবিতা হোক বা লেখা হোক বা সাহিত্য চর্চার অন্য দিকটাই হোক। ওই যে স্যার বলছিলেন যে প্রকাশ করার যে একটা তাগিদ, এই বইমেলাতে আমার প্রকাশ করতে হবে বা এই উপলক্ষে আমাকে প্রকাশ করতে হবে। অনেকেই বলছেন যে আজকাল একটা অভিযোগ চলছে যে অনেকেই লেখক হওয়ার বাসনায় নিজের টাকা খরচ করে নিজ উদ্যোগে বই বের করেন। এতে মেলার বইয়ের সংখ্যা বাড়লেও লেখার মান কি বাড়ছে বলে মনে হয়? খুব সুন্দর একটি প্রশ্ন, এবং স্যার কিন্তু ইতিমধ্যেই তার একটা রেশ, একটা মাহাত্ম্য আমাদের বুঝিয়ে দিয়েছে। এবং আমি কি বলবো, স্যারের এই কথা যখন শুনছিলাম না, আমার চোখে অনেকগুলো রাতের কথা ভেসে আসছে। আচ্ছা। আমার চোখে অনেক আমার ছোটবেলার কথা, ছেলেবেলার কথা ভেসে আসছে। আচ্ছা। আমি বাড়িতে দেখেছি যেগুলো মেশিন, রাত জেগে হ্যাঁ, করা রাত সেগুলো। জেগে করার কাজ, হুম। আমার পরিবারকে আমি দেখেছি যেরকম লেটার প্রেসে একটার পর একটা এরকম বসানোর অক্ষর বসানো অক্ষর বসানোর কাজ। কঠিন কাজ। আমি দেখেছি পা দিয়ে ছেপে যে কাজটা আমাদের এই যে কাগজে তোলা, হ্যাঁ। এইসব অনেক কিছু ভেসে আসছে। এখন আসলে যারা এগুলো ছিল না বা দেখেনি, সেই ইতিহাস জানে না, লেটার প্রেস থেকে আজকের এই মুদ্রণের জগৎ, এদের কাছে না মানে কি বলবো, এই ভেতরের অনুভব বা ভেতরের এই ব্যাপারগুলো আসাটা খুব কঠিন। তার জন্য আজকালকার দিনে এই কিন্তু সময়ে তখন তো অনেক বেশি, মানে যেটা হচ্ছে আপনার কথা অনুযায়ী, তাহলে তখন জিনিসটা তো তখন কঠিন ছিল। হ্যাঁ, আমি সেটাই ধরছি, আমি তখন তো আপনাকে হ্যাঁ সেটাই, সেটাই বলছি। এই এটার সাথে লিংক আছে, কেন বলছি, এখন হয়ে গেছে আমাদের মুদ্রণ ব্যবস্থা খুব ফাস্ট, খুব ফাস্ট, আমাদের খুব ইজি পদ্ধতি, কপি পেস্ট হয়ে যাচ্ছে। হাতের মুঠোয়। সেটা কপি পেস্ট আমি বলবো না, কিন্তু প্রিন্টিং টেকনোলজি আমাদের একেবারে বেশি হাতের উন্নত মুঠোয়। হয়েছে, মানে অনেক আপনি উন্নত। যদি চান আজকে 10 দিন 15 দিনের মধ্যে আপনি একটা মানে নাইস বই বার করতে পারেন, আচ্ছা। একদম ভালো বই করতে পারেন। কিন্তু এখন একজন লেখক, প্রকাশক, কবিকে দায়বদ্ধ হতে হবে। আমি কি সেই কাজটা আমার পেশাদারিত্বের দিক দিয়ে করব, নাকি সত্যি আমার মান রাখার জন্য করব, নাকি জনপ্রিয়তা, খুব রাতারাতি জনপ্রিয়তার জন্য করব, শখে করব, টাকা দিয়ে করব, টাকা খরচা করে করব। এখন এমন অনেক প্রকাশক আছে যে উনি একটা আবদার করেছে যে আমাকে করে দিন, আমি টাকা খরচা করব, কিন্তু সেই দিকেও তার মানসিকতার দিকে তাকিয়ে অনেককে করে নিতে হচ্ছে। হয়তোবা আমরা কাউকে নিরাশ করতে পারি না। আবার এমন অনেক প্রকাশক আছে, এরকম আমার ব্যক্তিগত দেখা, আমার পরিবারকে আমি দেখেছি বিনামূল্যে কোনো টাকা পয়সা না নিয়ে বই করা। সেই ক্ষেত্রে আমরা কিন্তু খুব একটা বই করতে পারি না। এখানে একটা প্রশ্ন আমার একটা জাগে, আমরা যদি লেখা যদি সত্যি ভালো হয় কারোর, তাহলে প্রকাশকরা সেই লেখা পরখ করতে পারেন না কেন তাহলে? মানে যদি নিজে ধরুন কেউ নিজের টাকা, আমি যেটা বলতে চাইছি যে কেউ নিজের টাকা খরচ করে ভালো লেখা, হয়তো বইটা পরে জনপ্রিয় হয়েছে, তাহলে এখন যদি উনি হয়তো প্রকাশকের কাছে দিয়েছিলেন, প্রকাশকরা নেয়নি, উনি নিজের টাকা খরচ করে সেটা প্রকাশ করে ফেললেন, তাহলে যদি সে জায়গায় কি আমরা বলতে পারি যে প্রকাশকরা সেই পরখ করার ক্ষমতা মানে কোন একটা জায়গাতেই? একদমই নয়। আর এই ব্যাপারটা যে মানে এখন আলোচনায় এসেছে যে টাকা দিয়ে করার ব্যাপার, এটা কিন্তু সবার ক্ষেত্রেও না। সবার ক্ষেত্রে আচ্ছা। এরকম স্যার এখানে আছেন, অনেক বোদ্ধা স্যার, খুব ভালো জানেন এই ব্যাপারটা।
প্রচুর আমাদের ভালো ভালো বই আছে, প্রচুর আমাদের দায়িত্বপূর্ণ প্রকাশকরা আছেন, দীর্ঘদিন গত 40 বছর 50 বছর ধরে বইমেলার আগে থেকে ওনারা কাজ করছেন, ঠিক আছে? তো সেখানে কিন্তু ওনারা কিন্তু কোনো রকম টাকা পয়সার বিনিময়ে সেটা করেনি। কিন্তু এখন আমাদের প্রজন্মের মধ্যেই ধরে নেন বা আমার থেকে ছোটদের মধ্যে, হ্যাঁ, ওদের মধ্যে কি হয়েছে, খুব তাড়াতাড়ি একটা বই করে নেওয়া। একটা বই হওয়া মানে কি তার কাছে একটা অ্যাসেট থাকা, আচ্ছা, ঠিক আছে? একটু সবার কাছে আমি দীর্ঘদিন 2 বছর ধরে কবিতা লিখছি, একটা চট করে বই করে নেওয়া। কিন্তু আমি বলবো আগে লিটল ম্যাগাজিনে লিখতে 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 একটা জায়গায় সেটা প্রকাশকেরও দায়বদ্ধতা রয়েছে, শুধুমাত্র কবিতার ক্ষেত্রে না, যে কোনো গল্প, উপন্যাস, সাহিত্যের বিভিন্ন অঙ্গনে, হ্যাঁ। তো এবং প্রকাশকরা অনেক সময় ভাবে কি যে আমার তো সেটা বিক্রি করতে হবে, বিক্রির জায়গাটা থেকে যদি কোনো লেখক সেইভাবে তাকে আবদার করেন, হয়তোবা উনিও ফেরাতে পারেন না। এই যে লিটল ম্যাগের কথা আপনি বলছিলেন, লিটল ম্যাগের জনপ্রিয়তা কি কোনো জায়গায় কমছে বলে মনে হচ্ছে এখন? না, এটা পরিবিতা একটা অসাধারণ মানে কথা বা প্রসঙ্গ সে ধরে দিয়েছে আজকের আলোচনায়, যেটা আমি ভাবছিলাম যে এটা কোনো না কোনো ভাবে আলোচনা হওয়া উচিত। কোনো নবীন লেখককে আমরা অবশ্যই স্বাগত জানাবো, আমরা তাকে প্রাণিত করব এবং তার প্রকাশিত গ্রন্থ সম্পর্কে আমাদের পাঠ মানে প্রতিক্রিয়া জানাবো, হ্যাঁ, দুই দিক থেকে। আচ্ছা, আমি বলবো নেতিবাচক নয়, তাকে ইতিবাচক যেমন বলবো, আর ভুল ত্রুটিগুলিও ধরিয়ে দেবো সেখানে, যাতে কোনো নেতিবাচকতা যাতে না আসে, হ্যাঁ, নেগেটিভ কোনো মানে অ্যাটিটিউড যাতে না, নেগেটিভ অ্যাটিটিউড নয়। এখানে যখন একটা বই যখন প্রকাশ হতো, যেটা আমরা যখন লিটল ম্যাগাজিনের কথা বলছিলেন, আমরা যখন ছোটবেলা লিটল ম্যাগাজিন আসছি, ছোটবেলা যখন বই প্রকাশ হতো, আমরা জানতাম যে একটা বই প্রকাশ হওয়ার আগে একজন লেখক ওনার যে সিনিয়র যারা আছেন, আশেপাশে সিনিয়র গুরুরা যারা আছেন, তাদেরকে বইটা পড়াতেন, পাণ্ডুলিপি পড়াতেন, কয়েকবার পড়াতেন, সেখানে এক একজন এক এক রকম ভাবে এডিট করতেন, তারপর একটা মানে একদম নির্ভুল একটা পাণ্ডুলিপি তৈরি হতো, তারপর সেটা প্রকাশকের কাছে যেত। আজকে সেটা হয়? দারুণ একটা আলোচনায় আছি, একটু স্যারকে বলছি, এই যে আজকে আমি যদি কিছু লিখে থাকি গত 10-12 বছর বা 15 বছর ধরে, বিশ্বাস করতে পারবেন না, আমার প্রথম কবিতা পুরো আমার বাবা কেটে ছিঁড়ে ঠিক করে দিত, পুরো লাল হয়ে যেত, এত এডিট হতো। কিন্তু এখন কি ছেলে মেয়েরা সেটা করে? সেটাই প্রশ্ন ছিল আমার, সেইভাবে দেখায় না। তারপরে আমি দীর্ঘদিন এইভাবে করতে করতে একটা শব্দ ব্যবহার করবে, এটা বলো অতিরিক্ত আত্মবিশ্বাস হতে পারে, হ্যাঁ, যে আমি যেটা লিখছি সেটা আবার দেখানোর কি আছে, অন্য কেউ আমারটার উপর কাটবে, অন্যরা কেউ আমার ওটার উপর কাটবে, তাতে কি আমার মানে ইয়ে হবে, মানহানি হবে। কিন্তু সেখানে যদি ভুলটা যদি বা সে মানটা যদি সেই বই প্রকাশ হয়ে যাওয়ার পর যদি মানটা হানি হয়, তাহলে কোনটা মানে লস বেশি? ওটাই কথা, আগেই আমার সেটা সংশোধনটা করে নেওয়াটা ভালো হতো। লিটল ম্যাগের যে কথাটা বললেন লেখক, নবীন লেখককে হ্যাঁ একটু নিজের হাতটা একটু পাকিয়ে নেওয়া দরকার। আমি একটা বই লিখলাম, কিন্তু আমার লেখার জগৎ তো মানে বিচিত্র, লেখার জগৎ তো আর এমন নয় নির্দিষ্ট একটা পথ আছে, যে একটা রাজপথই হোক বা গলিপথই হোক, যে এই পথ দিয়েই সবাই হাঁটবে। লেখকের চলার পথ বিচিত্র, বিচিত্র পথ, এবং ভাবনা বিচিত্র, তার অনুভব, তার চিন্তন, তার বৌদ্ধিক ভাবনা, তার চেতনা, তার আবেগ, তার অনুভব, হ্যাঁ, একজনের সঙ্গে আরেকজন মিলতে পারে না। কারণ জীবনকে আমি কিভাবে দেখছি, আমি কিভাবে জীবনকে প্রকাশ করব, জীবন মানে একটি শব্দ, কিন্তু তার অর্থ মহাবিশ্বের মতই বিরাট বিপুল। সেই বিষয়টাকে নিয়ে আমি ভাবতে শিখতে হবে। আগে ভাবতে শিখতে হলে আমাকে পড়তে হবে। কারণ কি, আমি যদি না পড়ি আমি কিন্তু বুঝতে পারবো না কিভাবে ভাবতে হয়। ভাবনারও একটা প্রশিক্ষণ দরকার হয়। প্রশিক্ষণ হতে পারে বক্তৃতা শোনা, কারোর কথা শোনা, হ্যাঁ, ভালো বই পড়া, ভালো রেফারেন্স বই পড়া, আলোচনা পড়া, আলোচনা শোনা, শুনতে শুনতে আমার মধ্যে একটা নিজস্ব বোধ এটা তৈরি হবে। সেই বোধকে আমি কিভাবে প্রকাশ করতে পারি, সেই কারণে আমার কিছু সমকালীন হোক প্রাচীনই হোক লেখা পড়তে হবে। আর যারা লেখেন, এই সময়ের যারা লেখেন, সমকালে যারা লিখছেন, আপনি যে কথাটা বলেছেন যে ওনাদের সঙ্গে একটা যোগাযোগ রাখতে হবে, একদম, এবং যেতে হবে আরো ভালো লেখার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। যেতে হবে যে মাস্টারমশাই নন আপনি, আপনি আমাকে পথ দেখিয়ে দিন,
একদম। যাতে আমিও আপনার মতো লিখতে লিখতে পারি। পারি, ভালো লেখা এইভাবে যেন আরো আরো এইভাবে পাই যদি আমরা। আমরা নিজের হাতটাকে তৈরি করে দিতে পারি। হুম, লিটল ম্যাগাজিন বসে আছে, লিটল ম্যাগাজিন হাত পেতে বসে আছে হুম, লেখকদের জন্য, ভালো লেখা ভালো লেখার জন্য, ছাপায়, ভালো লেখার জন্য। লেখা ছাপায়। হুম, লিটল ম্যাগাজিনের সম্পাদক কখনো ফিরায় না। হুম, আর কথাটাই হলো লিটল ম্যাগাজিনই হুম, হলো হুম, একমাত্র জায়গা যেখানে কোনো ব্যবসায়িক কোনো চিন্তা ভাবনা নেই, লাভ ক্ষতিগ্রস্ত নেই। হুম, হ্যাঁ, ঘরের খেয়ে নিজের গাটের পয়সা খরচ করে, মানে যারা লেখালেখি জগতে আসতে চান বা যারা নতুন এসেছেন হুম। তাদেরকে পাঠকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। জায়গা করে সেখানে যদি আমি জানি যে লিটল না, উনি ভালো লেখেন, হুম, তাহলে আমার বইটা যখন বেরোবে হুম, তখন পাঠকের কাছে আর বলতে হবে না যে আমার বইটা পড়ুন, আমার বইটা দেখুন। পাঠক বলছে, ও উনি লিখেছেন, আচ্ছা, হ্যাঁ তাহলে আমি এই বইটা বইটা পড়ছি। লেখার কোয়ালিটি এইভাবে ভালো, লিটল ম্যাগাজিনে, পত্র পত্রিকায়, নানা জায়গায় সেটা করে দিতে লেখে পারে। নিজেকে তৈরি করতে হবে, প্রস্তুত করতে হবে, এখন তারপরেই এখন লেখায়। এখন কথা হচ্ছে যে এই যে বইমেলার সাথে আমরা যদি একটু অন্যভাবে দেখি, বইমেলা সেখানে মানে বই, বই মানে ভাষা, ভাষা মানে সংস্কৃতি, সবকিছু জড়িয়ে সেখানে বইমেলার সাথে। বইমেলার সাথে ভাষা এবং সংস্কৃতির বিকাশ কিভাবে জড়িয়ে আছে বলে মনে করেন, এবং রাজ্যের সাহিত্য চর্চায় নিজ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা কতটা পরিলক্ষিত হচ্ছে বা খুব আপনার করছেন? সংক্ষেপে দুটো কথাই বললেই যথেষ্ট হবে আমার মনে হয়। হুম, বিস্তৃত আলোচনা করলে তো হুম, সেটা একেবারে গবেষণা ধর্মী একটা সন্দর্ভ হয়ে যেতে পারে বা আলোচনা হয়ে যেতে পারে। হুম, বই লেখা হচ্ছে, হুম, গবেষণাত্মক বই লেখা হচ্ছে, হ্যাঁ, সৃজনের বিভিন্ন বিষয় নিয়ে লেখা হচ্ছে, কবিতা যাই লেখা হচ্ছে, হুম, ভাষাটা চর্চা হচ্ছে। আচ্ছা, আবার লক্ষণীয় বিষয়, আমি এখানে বিভিন্ন উপন্যাস বা ছোট গল্প বা কবিতা নিয়ে ধরে ধরে আলোচনা করতে পারবো না, সময় নেই, হুম, যে লেখকরা ভাষাকে তৈরি করেও নিচ্ছেন। কেউ কেউ আচ্ছা, তৈরি করে নিচ্ছেন, মানে তার কেউ কেউ হয়তো কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে নিচ্ছেন, হুম, হুম, কেউ কেউ দেখা গেছে যে আগরতলা শহরের যে ভাষাটা হুম, সেটাকে তুলে ধরছেন। আগরতলা শহরের ভাষাটা কিন্তু একটা মিশ্র মিশ্র, মিশ্রণে আসে। হুম, হ্যাঁ, কলকাতার মানে মানে একটা শিষ্ট চলতি বাংলা ভাষার ভাষার বিভিন্ন সঙ্গে আঞ্চলিক ভাষার একটা বঙ্গালী মিশ্রণ। ভাষার একটা মিশ্রণ, হুম, হ্যাঁ, হুম, এটাও এসে গেছে। আবার একেবারে প্রত্যন্ত অঞ্চলের ভাষার যেমন একটা নিজস্ব ঘরানায় তৈরি হয়ে থাকে, হুম, সে ভাষাতেও কিন্তু লেখা হচ্ছে, হুম, লেখা হয়েছে এবং চলছে। হুম, যত লেখা হবে ভাষার সমৃদ্ধি হবে, হুম, ভাষার গবেষণা হবে। একদম, কারণ অনিসন্ধিৎসু লেখক যারা আছেন হুম, তারা চাইবেন নতুন করে একটা শব্দের অনুসন্ধান করা। হুম, শব্দ তো উনি আর তৈরি করতে পারবেন না, হুম, কিন্তু শব্দ ব্যবহারের, হ্যাঁ, যে একটা ব্যাপক, হুম, তার যে প্রসারতা, হুম, হ্যাঁ ব্যাপকতা, সেটা তিনি তৈরি করে নেবেন এবং ঠিক, নিচ্ছেন। ঠিক, আমরা কিন্তু অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি যে সেটাই আমাদের আশা ত্রিপুরাতে যে এখন। কিন্তু, হ্যাঁ, শুধু সাহিত্য হওয়া মানে ভাষা চর্চা। হুম, ভাষার একটা উন্নতির জন্য, হ্যাঁ, ভাষারও কিন্তু একটা আহ, মানে ঘটনগত, হুম, হ্যাঁ, একটা পরিবর্তনও কিন্তু যে দেখা যায়, হুম, বিভিন্ন জায়গায় যে বৈচিত্র্য দেখা যায়, সেটাও কিন্তু ত্রিপুরার লেখালেখিতে কিন্তু উঠে আসছে। ঠিক, এটা একটা খুব ভালো লক্ষণ। সেটাই মানে সেটাই আমরা আশাবাদী যেটা সাহিত্যকে সজীব রাখার জন্য এটা খুব দরকার। ঠিক, ভাষার উন্নতি হচ্ছে। ম্যাডাম যেটা বলছিলেন যে এটা আশাবাদী আমরা, এবং এই ব্যাপারটা তো আমরা আশাবাদী যে আরো ভালো লেখা আমরা পাবো আগামী দিনে। একটু প্রসঙ্গ থেকে একটু সরে আসি ম্যাডাম, আপনি যেহেতু মোটিভেটরের কাজ করছেন এবং বিশেষ করে নারী ক্ষমতায়নের অনেকটা কাজ আপনি করছেন, এবং দৈনন্দিন আপনি দৌড়ঝাঁপ করছেন মেয়েদের আরো উপরে উঠিয়ে আনার জন্য। আমরা যদি আমরা সংস্কৃতিকে একটু ফোকাস করি, এবং ওই ওই যে সংস্কৃতি নিয়ে অপসংস্কৃতি নিয়ে চারিদিকে হঠাৎ করে একটা গেল গেল রব ওঠে, তো অপসংস্কৃতিকে সম্পর্কে যদি আমরা সোচ্চার হই, যখন প্রতিবাদে সোচ্চার হই অপসংস্কৃতির সম্পর্কে বা বিরুদ্ধে, তখন বোধহয় আগে বুঝতে হবে যে সংস্কৃতিটা কি আর অপসংস্কৃতি বলতে আমরা কি বুঝি। এখন নিজের সংস্কৃতি ভুলে আমরা অন্য সংস্কৃতি গ্রহণ করে কেন গর্ববোধ করি, মানে আপনার কি মনে হয়? না, আসলে বিষয়টা এমন না। হুম, প্রত্যেকটা মানুষেরই একটা নিজস্বতা রয়েছে, হুম, হুম, বোধের জায়গা রয়েছে, মেধা মননের জায়গা রয়েছে। এবং যখন আমরা খুব বেশি
মানে কি বলবো না, আমাদের যখন আমাদের হাতের মুঠোয় যখন অনেক কিছু চলে আসে, হুম, শুধুমাত্র বই নয়, শুধুমাত্র টিভি নয়, হুম, শুধুমাত্র ম্যাগাজিন নয় বা নিউজ পেপার নয়, হুম, আমাদের হাতে যখন আরো বিভিন্ন মিডিয়া চলে আসে, হুম, তখনই হয়তোবা আমরা সংস্কৃতি থেকে কিছুটা সরে আসার একটা চেতনাও, এটা খারাপ, হুম, ভালো ভালো হতে পারে, হুম, খারাপ বোধের ক্ষেত্রে হতে পারে, হুম, সেই জায়গাটা অটোমেটিক তৈরি হয়ে যায়। আচ্ছা, কোনো ছেলে বা মেয়ে কিন্তু সেটা বুঝে করছে না, হুম, তার কাছে প্রতিনিয়ত এমন কিছু বার্তা আসছে হুম, থ্রু মোবাইল, হুম, থ্রু ইন্টারনেট, হুম, থ্রু বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম। হুম, সেই ক্ষেত্রে আমাদের অপসংস্কৃতি, যেটা আমাদের সুস্থতা দেয় না, হুম, যেটা আমাদেরকে সামাজিক বোধ দেয় না, হুম, দায়িত্ববান করে তোলে না, যেটা আমাদেরকে একটা সুন্দর একটা সমাজ গঠনে, একটা জীবন গঠনে, পরিবার গঠনে ভূমিকা পালন করে না, হুম, সেটাকেই আমরা বলতে পারি অপসংস্কৃতি। এখন এক একজন এক একভাবে সেটা ব্যাখ্যা দেবে। ঠিক। তো আপনি যেটা বলছিলেন যে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে বা হুম। বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ না, আমরা করার, আমরা তো এই যে দেখছি অপসংস্কৃতি একটা মানে বলছে যে একটা জাতির মানে সমাজের তরুণ সমাজকে মানে ধ্বংস করে দিতে পারে হ্যাঁ অপসংস্কৃতি। একদমই। এবং সেই তরুণ সমাজকে ধ্বংস করে দেওয়া মানে হচ্ছে সে জাতিকেই বা সে রাষ্ট্রকেই ধ্বংস করে দেওয়া। এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে মাঝে মধ্যে গেল গেল রব ওঠে, আমরা যদি বলি যে আমাদের বাংলা সংস্কৃতিকে আমরা সত্যি কি ধরে রাখতে পেরেছি, কোন জায়গায় আমরা ধরে রাখতে পারিনি এবং কেন পারছি না, আপনারও আলোকপাত চাইবো স্যার। আগে আপনি হ্যাঁ, ম্যাডাম আমি যেটা আমি বলছিলেন। আসলে আপনার কোন মানে আমি একেবারেই আশাহত হতে চাই না। হুম, হ্যাঁ, কারণ কেন বলছি, গেল গেল রব যেটাই ওঠে একটা সামান্য সময়ের জন্য বা একটা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সেটা। একদম। আপনি যদি একটু লক্ষ্য করে থাকেন, আমাদের মধ্যে এই প্রজন্ম বা আরো ছোট বা বড়দের মধ্যে কিন্তু এই সুস্থ সংস্কৃতিকে ধরে রাখার একটা চেতনা রয়েছে, একটা হুম, প্রচেষ্টা রয়েছে। হুম, কিন্তু যাদের মধ্যে সেই জিনিসটা একটু একটু করেও যদি দেখা দেয়, হুম, সেটা খুব সামান্য, একদম আচ্ছা, একদম নেগলিজিবল। হুম, কিন্তু আমরা চট করে একটা নেগেটিভকে বেশি ধরে নিই। হুম, হ্যাঁ, কিন্তু কত ভালো কাজ হচ্ছে, কত কিছু হচ্ছে। হুম, একটু আগে আমরা লেখা নিয়ে কথা বলছিলাম, এখন ভালো লেখা খারাপ লেখা, হুম, তাকে কোনটাকে আমরা বলবো? হুম, এখন এক একজনের কাছে ডেফিনেশন তার এক এক রকম। একদম। ঠিক আছে, তো কিন্তু যারা লিখছে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। হুম, হুম, তো কিন্তু এই অপসংস্কৃতি বা সংস্কৃতির জায়গাটায় আমি একটা কথাই বলবো যে সেটা আমাদের নিজেদেরকে অনেকটা আরো বুঝতে হবে, হুম, আমাদের পরিবারকে সেই ব্যাপারে ভূমিকা নিতে হবে, ওকে, উদ্যোগ নিতে হবে। উদ্যোগ নিতে হবে, তবেই হয়তো বা আমরা সংস্কৃতির মূল ধারায় যুক্ত যুক্ত থাকতে পারবো, হুম, আদারওয়াইজ আমাদেরকে কিছুটা অপসংস্কৃতি গ্রাস করে নেবে। ওকে স্যার, বাংলা সংস্কৃতির গরিমা ধরে রাখতে যেটা ম্যাডাম বলছেন, আমাদের পরিবারকে দায়িত্ব নিতে হবে। এখন ধরুন আমরা যদি বলি যে আমাদের সংস্কৃতি, আমাদের নিজস্ব সংস্কৃতি বা বাংলা সংস্কৃতির গরিমা ধরে রাখতে যেই ভাষার জন্যে, যেই সংস্কৃতিকে ধরে রাখার জন্যে ঢাকার রাজপথে তরতাজা যুবকরা রক্ত দিয়েছিল, সেই সংস্কৃতিকে ধরে রাখতে আমাদের কি করণীয়? ব্যক্তিগতভাবে আমি কি করতে পারি, একটা পরিবার কি করতে পারে, সমাজ কি করতে পারে বলে আপনার মনে হয়? এখন আমাদের সংস্কৃতি বলতে বিষয়টাকে আগে পরিষ্কার করতে হবে। হুম। আমরা এখানে আলোচনা না, বসেছি, আমাদের আমরা সংস্কৃতি তিনজনই নিজস্ব সংস্কৃতি, যার 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 জায়গায় যার দাঁড়িয়ে সংস্কৃতি। নিজস্ব আমরা সংস্কৃতি। বলতে মানে আমরা যেহেতু হ্যাঁ, বাংলায় কথা বলছি, আমরা বাঙালি, আমাদের আমরা সংস্কৃতির কথা। আমাদের সংস্কৃতির কথা বলছি। আমি হ্যাঁ একটু হুম, নির্বিশেষ করেই কথাটা বলার চেষ্টা করছি। হুম, কারণ যেখানে সংস্কৃতির অভাব সেখানে অপসংস্কৃতি। হুম, পরিমিতা সবটাই বলে দিয়েছে। যা সুন্দর, যা নান্দনিক, যাকে আমার সুস্থ রাখে, হুম, এবং আমার চেতনাকে সুস্থ রাখে, আমার মননকে সুস্থ রাখে এবং সুন্দরভাবে জীবন শৈলী তৈরি করতে বা জীবন চর্চায় সাহায্য করে, সেটাকে আমরা সংস্কৃতি সংস্কৃতি, বলছি। হুম, সেটা অত্যন্ত ব্যাপক, সেই একেবারে লোকায়ত জীবন থেকে, হুম, কথন সাহিত্য থেকে লিখিত সাহিত্য, হুম, আমার ব্রত পার্বণ, আমার ব্রত কথা, আমার গাথা, হুম, আমার যাত্রাপালা থিয়েটার থেকে শুরু করে, আমার বাঁশি বাদন থেকে শুরু করে সারেঙ্গি সেতার একতারা, সব কিছু মিলিয়েই বাদ্যযন্ত্র, আমার সংস্কৃতি বিরাট ব্যাপার। মনসা মঙ্গল কাব্য। সংস্কৃতি বিরাট একদম, বিশাল, একদম, সাহিত্য তার একটি শাখা মাত্র। ধারা। হুম, এবার সংস্কৃতির সমস্ত বিষয়টাই কিন্তু একটি জনগোষ্ঠীর মধ্যে হুম, দেখা নাও যেতে পারে, আচ্ছা, কিন্তু আমার সংস্কৃতি সম্পর্কে ধারণা থাকাটা উচিত। এই ধারণাটা তৈরি হবে হুম, হুম, আমার পরিবারের যে সাংবৎসরিক কৃত্যগুলো আছে, হুম, ঋতুভিত্তিক, পার্বণ ভিত্তিক, হুম, উৎসব ভিত্তিক, জন্ম মৃত্যু ভিত্তিক, হুম, হ্যাঁ, অথবা আমার জীবনের, প্রতিদিনকার জীবনের সকাল থেকে
রাতে ঘুমোবার আগ পর্যন্ত আমাদের পরিবারটা যে চলছে, হুম, তার যে আচরণ, তার পরস্পরের মধ্যে যে সম্পর্ক, এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমার সংস্কৃতির বোধ এবং বোধের জায়গাটা কিন্তু তৈরি হবে। ধীরে ধীরে একটা সংস্কৃতি ইমারত তৈরি হতে পারে। হুম, এখন এটার অভাব হলে আমি অপসংস্কৃতি বলবো। আচ্ছা, এখন সংস্কৃতির জন্য পরিবারকে হুম, যেমন দায়িত্ব নিতে হবে, সমাজকেও দায়িত্ব নিতে হবে, সমাজকে যারা পরিচালনা করছেন তাদের দায়িত্ব নিতে হবে, হুম, এবং যারা আহ, মানে প্রতিষ্ঠিত, হুম, যারা সমাজকে পরিচালনা করছেন তাদের দায়িত্বটা আমার মনে হয় সবচেয়ে বেশি। যেমন একটা সংস্কৃতির কথা আমি বলি, একটা, হুম, হুম, তাহলে বোঝা যাবে গোটা বিষয়টা। রাস্তায়, পাড়ায় রাস্তায় চলতে চলতে যদি 5টি যুবক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হুম, গল্প করে আর একজন বয়স্ক লোক, হ্যাঁ, অথবা একজন সম্মানিত ব্যক্তি, অথবা কোনো যাকে সবাই গণ্যমান্য মনে করে সেই বা সেই এলাকা, মনে করেন হুম, পথ চলতি একজন সাধারণ মানুষ, তাকে পথটা ছেড়ে দিল না, হুম, এটাও নিশ্চয়ই সংস্কৃতির প্রশ্ন না। একদম, যিনি পথ চলতে চাইছেন, যিনি যেতে চাইছেন, আমি সরে দাঁড়াবো, ওটাই আমার বলতে হবে না হ্যাঁ আপনাকে আমি সম্মান করছি, সেখান থেকে আমার সরে সরে গেলাম, একটু সরে দাঁড়ানোটাই গেলাম, আমার। ওনার জায়গাটা ছেড়ে দিলাম। অমলা শঙ্কর আগরতলায় এসেছিলেন হুম, অনেক আগে, হুম, সেটা ধরুন আমার একটা মনে নেই, 78-79। হুম, এবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উনি আলোচনা করেছিলেন, ওনাকে নিয়ে বিরাট মানে দর্শক শ্রোতায় একেবারে হল ভর্তি। হুম, আমার একটু সৌভাগ্য হয়েছিল, সেটা আমার কৃতিত্ব নয়, একজন ব্যক্তি অনিরুদ্ধ গুপ্ত, ত্রিপুরার নাটকের জগতে উনি একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন, হুম, ওনার সঙ্গে কেমন করে হোক ওনার একটা সম্পর্ক ছিল, হুম, যোগাযোগ ছিল। উনি বলছেন যে চলো আমরা 4-5 জন মিলে যোগাযোগ করি, ওনার হুম, সঙ্গে কথা বলি, হুম, তাহলে সংস্কৃতি বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। কথা বলতে বলতে উনি বলছেন, আচ্ছা ধরো তোমরা কি কেউ ধূমপান করো এখানে? হুম, আমরা স্বাভাবিকভাবে, হ্যাঁ, তখন বয়সটা কম, চাকরি বাকরি করি ঠিক আছে, কিন্তু একেবারে বয়স কম, আমরা সবাই চুপ করে আছি, ঠিক আছে বলছো না, না, হুম, হুম, ওটাই তোমার সংস্কৃতি। বাহ, মানে সম্মান, এখানে সম্মান কি দেখানো। সুন্দরভাবে বলে দিলেন কথাটা। হুম, বলছে তুমি সিগারেট খেলে, হ্যাঁ, আমার কোনো ক্ষতি নেই, হুম, তুমি আমার কোনো, হ্যাঁ, ধ্বংস করছো না, আমার হাত পা ভেঙে দিচ্ছ না, কিন্তু না, সংস্কৃতি মানেই সম্মান আমার করা এখানে। মনের বিষয়, আমার মননের বিষয়, হুম, আমার চেতনার বিষয়, আমার সামগ্রিকভাবে হুম, আমার জীবনের, হ্যাঁ, চলার পথে একটা সৌন্দর্যের বাতাবরণ তৈরি করা। বলছে ওই সংস্কৃতি যখন সরে যাবে, বড়কে যখন সম্মান করতে পারবে না ধরে নাও, ঠিক, তখনই কিন্তু অপসংস্কৃতি এসে এসে গেল। এসে ভর করবে এবার তখন। ঠিক গানের জগতেও আমি রবীন্দ্রসঙ্গীতকে রবীন্দ্রসঙ্গীতের মতন করে গাইবো না, হুম, ওটা আমার মনে হয় অপসংস্কৃতি, ঠিক, কারণ এটা একটা তৈরি করে দিয়ে গেছেন উনি। ঠিক, ওনার হ্যাঁ, গানটাকে ওনার হ্যাঁ, মতো করে ভালো গাইতে হবে, মন্দ সেটাই বিতর্ক সংস্কৃতি। অনেক হয়েছে, ঠিক, হ্যাঁ অনেক একদম, হয়েছে, একদম, কিন্তু আমি এবার, হ্যাঁ, একটা ওই সংকীর্তন করব, হুম, যেমন করে এখন মানে এখন এগুলো নতুন হচ্ছে করে না, করে এটা সুর হুম, এই আছে, অস্বীকার করা যায় না। এটা ঠিক, আমি জানি না এটা না, নতুন সুর আছে নিজস্ব, আর আলাদা করে গান হতে পারে, সেটা অন্য ঘরানা কোনো আছে, আঙ্গিকের হতে পারে। কিন্তু আমার অন্য আঙ্গিকে আমার হতে পারে। আমার রবীন্দ্রসঙ্গীত নিয়ে কাটাছেঁড়াটা কেন করব, বা আমার নজরুল সঙ্গীত নিয়ে কাটাছেঁড়াটা আমি কেন করব? ঠিক অনুষ্ঠানের সময় ফুরিয়ে সংস্কৃতির যাচ্ছে, জগতে সেই প্রশ্নগুলিও কিন্তু উঠে 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 আসে, আসছে, এবং সেটা প্রায়ই আসে, সেটা সেগুলো আসবে। নিয়ে আমরা আলোচনাও আমরা শুনি। যখন সংস্কৃতির কথা বলছি, এবং যখন আমাদের, যেহেতু আমরা বাংলা কথা বলছি, আমাদের অনুষ্ঠান বাংলাতে, বাংলা সংস্কৃতির কথা বলছি, বাংলা সংস্কৃতি বলয়ের সাপ্তাহিক সংস্কৃতি হাট শুনেছেন নিশ্চয়ই হ্যাঁ, আপনারা। হ্যাঁ, সেই নন্দননগরে দেবরাম ঠাকুর পাড়ায় সেনপাড়া মাঠে প্রতি রবিবার দুপুর 1টা থেকে সন্ধে অবধি অনুষ্ঠিত হয়। সেখানে বাংলা সংস্কৃতির নাচ, গান, আবৃত্তি, নাটক, পিঠে পুলির মতো বাঙালি খাবার দাবার এবং পোশাকের পাশাপাশি প্রচুর সংস্কৃতি প্রেমীদের সমাগম হয়। একদম। বাংলা সংস্কৃতিতে নতুন জাগরণ আনার মাধ্যমে সামাজিক মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম তৈরি করা তার মূল লক্ষ্য। এই সাপ্তাহিক সংস্কৃতি হাটের বাংলা সংস্কৃতি বলে, কি মনে করেন, আমাদের নিজস্ব সংস্কৃতি পুনরুজ্জীবিত হবে, যা অবশ্যই কিছুটা হারিয়েছে বলে মনে এই হয়? উদ্যোগটা আমি মনে করি অত্যন্ত একটা সাধু
এবং একটি কার্যকরী উদ্যোগ। আমরা তো বলি যে গেল গেল বলে তো শেষ হলো না, থাকো থাকো, রাখবো রাখবো, এই রবটুকুও তো তোলা দরকার। একদম, এটা ওইটা উদ্যোগ। ওকে, আমি এটা পত্রিকায় পড়েছি, আমি দেখেছি, এবং আমার বাড়িরই একজন সদস্য, আমার নাতনি সেখানে গিয়ে নৃত্য পরিবেশনও করেছে। আচ্ছা, হ্যাঁ, আমার বাড়ির লোকজনে গিয়েছে। আমি শারীরিক অসুস্থতার কারণে আমি ঠিক, যেতে পারিনি। নিশ্চয়ই আমরা নিশ্চয়ই যাবেন আপনি, সেটাই আশা করব। যাবো, নিশ্চয়ই যাবো। ম্যাডাম, আপনার কি মনে হয় এই নিজস্ব সংস্কৃতি পুনর্জীবিত হবে বলে হ্যাঁ, মনে হচ্ছে? একদমই। এবং বাংলা, আমি আচ্ছা, গেছি আপনাদের যে মানে ভাবনাটা সংস্কৃতি বলয়ে কাজ করছে, প্রচন্ড একটা অভাবনীয় একটা বিষয়। এবং সেখানে একটা সুন্দর আমাদের শান্তিনিকেতনের যে একটা ফ্লেভার, সেই জিনিসটা উঠে এসেছে এবং ধীরে ধীরে এটা খুব প্রচার প্রসার পাচ্ছে এবং আগামী দিনেও হবে। এবং এই সংস্কৃতি রক্ষায় এই ধরনের উদ্যোগ প্রচন্ড দরকার, যেখানে আমাদের সুস্থ সংস্কৃতির বিকাশ এবং সেখানে শিশু থেকে 8 থেকে 80 সবাই যাচ্ছেন কম বেশ। তো সেটা আরো প্রসার তার ব্যাপ্তি ঘটুক, তাই চাই। এবং আজকে আপনার আলোচনায় দেখলাম বইমেলা, সংস্কৃতির বিকাশে বইমেলার ভূমিকাও কিন্তু অপরিসীম। একদম নান্দনিক একটা পরিবেশে আমাদের এখানে হাপানিয়াতে বইমেলা হচ্ছে। আমি কথা শুরুতে একটু বলেছিলাম যে সারস্বত উৎসব, যে শুধুমাত্র বই পড়া না, সেখানে কিন্তু সাংস্কৃতিক উৎসবও রয়েছে। এই দুটোর মধ্যে মেল বন্ধন ঘটানো, সেটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান বা বইমেলায় বই কেনা নয়, বইমেলার যে প্রত্যেকটা আড্ডা, ওইটা বলছেন সর্বাত্মক, একদম সার্বিকভাবে বইমেলার যে আড্ডা, চায়ের দোকানে যে আড্ডাটা, সেটাও অন্য কোনো বিষয় নয়, সেটা বইকে নিয়ে হোক, সেটা বইকে নিয়ে হোক, সাহিত্য নিয়ে হোক, গানকে নিয়ে হোক, সেটা প্রচন্ড সুন্দর একটা ভাবনা নিয়ে কিন্তু আমাদের বইমেলা পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, বইমেলায় কবে যাচ্ছে? আরেকটা বিষয়, বইমেলার আরেকটা বিষয় যেটা আমরা মিস করে ফেলেছি আমার মনে হচ্ছে, যে লিটল মেগের কিন্তু একটা বিরাট সমারোহ কিন্তু বইমেলাকে কেন্দ্র করে হচ্ছে, এবং লিটল মেগে যারা সম্পাদনা করছেন তারাও কিন্তু আমি দেখলাম খুব উৎসাহ নিয়ে লিটল মেগের একটা তারা কিন্তু নিয়ে এখানে উপস্থিত থাকেন। একদম, হ্যাঁ, লিটল ম্যাগ নিয়ে আপনি বলেছেন আলোচনা, লিটল ম্যাগ অবশ্যই হবে, এবং লিটল ম্যাগের জনপ্রিয়তা একটা আলাদা পর্যায়ে সে সবসময় ছিল, সেটা আজও আছে। ভাষা দিবসের দিন এবার বইমেলাটা এটাও খুব একটা তাৎপর্যপূর্ণ শুরু হচ্ছে, এবং 5ই মার্চ প্রচন্ড আবেগের একটা জায়গা, নস্টালজিয়ার জায়গা। 21শে ফেব্রুয়ারি থেকে 5ই মার্চ অবধি থাকবে। যেতে যেতে আমরা শুনবো, ম্যাডাম আপনি কিছু শোনাবেন। আর পাশাপাশি আরেকটা জিনিস আপনার থেকে ছোট্ট করে মানে অল্পতে জানতে চাইবো, আপনি যেহেতু আপনি নিজে কাজ করছেন মহিলাদের নিয়ে, মহিলাদের সশক্তিকরণের জন্য আপনি কাজ করছেন ব্যক্তিগতভাবে, আপনার পরিবারের সঙ্গে প্রকাশনা সম্পর্ক, আপনি নিজে একজন কবি, ত্রিপুরা রাজ্যের সাহিত্য চর্চায় মহিলাদের অংশীদারিত্ব কতটা বলে মনে হয়? আগে বেশি ছিল না এখন বেশি আছে বলে মনে হয়? না, একই রকম আছে, চলছে, বাড়ছে। হ্যাঁ, মহিলাদের কিন্তু আগে যেরকম ভাবে আসছে এখনো মহিলারা আসছে, কিন্তু অনেক মহিলারা আবার হারিয়েও যাচ্ছে, সেটাও ঘটনা। সেটা আমরা চাই না। অনেক ভালো ভালো কবিতা লিখতো আগে, এরকম আমরা দেখেছি। আমার অনেক সিনিয়র জুনিয়র ছিলেন, ওনারা কিন্তু সেইভাবে এখন লিখছেন না, হয়তোবা বিভিন্ন কারণে, কিন্তু অনেক নতুন প্রতিভাও উঠে আসছে। তো অবশ্যই আশাবাদী। আমরা অনুষ্ঠান শেষ করব, কিছু শুনবো। হ্যাঁ, আমার একটা ছোট্ট কবিতা দিয়ে আমি শেষ করতে চাই। কবিতাটির নাম প্রথম কথা। আচ্ছা। কবিতার সাথে প্রথম কথায় সে সহজিয়া প্রেমের কথা জানালো, খুব নিগুড় ছোঁয়ায় আমার যাবতীয় অসুখ সারালো। সহজ সরল জীবনের গন্ধে যাপনের অফুরান উপাচার, ছন্দে আনন্দে নিরানন্দে কবিতা দিল আমায়। ভালোবেসে তার শরীরে ধ্যানস্থ হই, হৃদয় অনুভবের পরম বাঁধনে কবিতাও আমি সেই স্পন্দন টের পাই। বাহ, দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর। যাই হোক, আমরা আজকের যে আলোচনাটা, বইমেলা, সংস্কৃতি, আন্তর্জাতিক মানে মাতৃভাষা দিবস, এই ত্রিবেণী সঙ্গমে কিন্তু আমরা দাঁড়িয়ে আমরা এতক্ষণ আলোচনাটা করলাম, কিন্তু সমস্ত আলোচনাই কিন্তু আমাদের ফলপ্রসূ হবে বা সার্থক হবে যদি বইমেলাটা আমাদের সার্থক হয়। একদম। একজন কবি বইমেলার ভবিষ্যৎ নিয়ে লিখছেন, আমার মনে হচ্ছে যে কথাটার মধ্যে হতাশা নেই, বা কিন্তু কথাটার মধ্যে তার একটা অভিমান আছে, এবং যা চলছে অনেক, আমরা আলোচনা শুরুতেই দেখছি যে বইমেলায় যাচ্ছেন, 2 লাইনে আমি দেখছি বইমেলার ভবিষ্যৎ, কবিতার নাম বইয়ের থেকে বন্ধু বড় কেউ যদিও নেই, বইয়ের থেকে মুখ ফিরিয়ে লীন জীবনের খেই। আচ্ছা,
বই থেকে যদি আমি মুখ ফিরিয়ে নিই তাহলে জীবনই তো আমার ব্যর্থ জীবনে হয়ে খেয়ে যাবে। তাই আমরা চাই বই আরো তাই বইমেলা চাই, আমার সংস্কৃতি চাই, আমার আন্তর্জাতিক ভাষা দিবস চাই, আমার বাংলা ভাষা চাই। হ্যাঁ, আর সেই সবগুলোকে সবকিছু আমরা মিলিয়েই আমাদের সংস্কৃতিকে আমরা সমৃদ্ধ ধরে করতে রাখার চাই। দায়িত্ব আমাদের। এবং আরো বেশি বই অবশ্যই। প্রকাশ হোক, অনেক কবি লেখক সাহিত্যিকরা উঠে সবাই আসুক, উঠে আসুক। সেটাই আমাদের চাওয়া। একদম। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ সময় দিলেন আমাদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আলোচনায়। ধন্যবাদ। ধন্যবাদ। আগামীকাল থেকে 42তম আগরতলা বইমেলা শুরু হচ্ছে। এবছর মেলায় প্রায় 188টি বুক স্টল থাকবে বলে খবর। তার মধ্যে প্রায় 80টি স্টল বহিরাজ্য এবং পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকে আসছে বলে জানা গেছে। কবে যাচ্ছেন বইমেলায়? আপনি আপনার পরিকল্পনা সেরে ফেলুন। আর হ্যাঁ, আজকের তরুণ প্রজন্ম আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ, দেশ গড়ার কারিগর। তরুণ সমাজই পারে আগামী দিনের সমাজকে আরো সুন্দরতর করে তুলতে। কিন্তু সেই অগ্রগতির পথে নিজস্ব সংস্কৃতিকে অস্বীকার করে চলবে না। সংস্কৃতি একটি জাতির পরিচয়, সংস্কৃতি একটি জাতিসত্তার অস্তিত্বের কারণ। তাই ভালো থাকতে গেলে নিজস্ব সংস্কৃতি, নিজের শেকড়কে আরো শক্ত করে জড়িয়ে ধরতে হবে। সঙ্গে থাকুন, দেশ দুনিয়া ও রাজ্যের সব খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।